দায় নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো সভ্য ভদ্র সমাজে, দেশে, রাজ্যে এরকম বিভৎস একটি দুর্নীতি হলে তার দায়, নৈতিক দায় স্বীকার বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার উচিত। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর লজ্জিত হওয়া উচিত, কিন্তু ওনারা কি লজ্জিত আদৌ হবেন? ধরে নিলাম হবেন না। যারা 25,000 26,000 ছেলে মেয়ে এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছেন, হতোদ্যম হয়ে পড়েছেন, যাদের চাকরিটা 1 মিনিটের মধ্যে ক্যান্সেল হলো, এবার তো মান সম্মান সব হারালেন, চাকরি হারালেন, মাইনে যা যা এতদিন ধরে পেয়েছিলেন সমস্ত কিছু দিতে হবে। এবার তো নামটা বলে দিন, এবার তো নামটা বলে দিন, কাদেরকে চাকরি দিতে হয়েছিল, কোন দাদাদেরকে চাকরি দিতে হয়েছিল। তারপর ঘটি বাটি বিক্রি করে আপনাকে শিক্ষক তকমা দিয়েছিল এই পার্থ চ্যাটার্জি, এই অপা সপা গপারা যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। অরুণিমা পাল চাকরি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন, অর্ণব ঘোষ চাকরি প্রার্থী রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন, আর অন্যদিকে রয়েছেন দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার রাজনৈতিক কর্মী রয়েছেন, ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, অরুণিমা দিয়ে আপনার কাছে যাব। আমার এখনো মনে আছে 3.5 বছর হয়ে গেছে রিপাবলিক বাংলা 7ই মার্চ 2021 রিপাবলিক বাংলা লঞ্চ হয়, এবং তারপর থেকে আজকে আমরা যে জবাব চায় বাংলা করছি, যে অনুষ্ঠান করছি, আমার মনে আছে আমরা নাম দিয়েছিলাম চাকরি চায় বাংলা। লাগাতার কখনো হচ্ছেটা কি, কখনো জবাব চায় বাংলা, কখনো আপনাদের সাথে, কখনো আপনারা রাস্তায়, কখনো আমরা রাস্তায়, কখনো আপনারা স্টুডিওতে, কখনো আমরা স্টুডিওতে একটাই প্রশ্ন করেছি যে এর মাথা। আপনাদেরকে নিয়ে অনেকে হাসাহাসি করেছে, বিশ্বাস করুন। আপনারা যখন চলে যেতেন তারপরে আমি দেখতাম বহু মানুষ বলতেন যে ওরা তো কাঁদার জন্য শুধু আসে, ওরা তো বসে থাকার জন্য আসে। সবাই হয়তো ভেবেছিল অরুণিমাদি যে আপনারা আপনাদের মতনই বসে থাকবেন, 9 বছর আছেন, 90 বছরও বসে থাকবেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়দের কিছু হবে না। যারা চাকরিটা খেয়ে এবং যারা চাকরিটা ঘুষ দিয়ে পেয়ে বসেছিল তারা সেভাবেই থাকবে। বদল কি আসছে একটু একটু করে? আজ কীরকম লাগছে? আচ্ছা, প্রথমেই বলি এটা একটা ম্যাসিভ ডিজাস্টার। শিক্ষাগত যে আমাদের পরিসর, তার মধ্যে ন্যাচারাল ডিজাস্টারটা চোখে পড়ে আর তার আমরা রেসিডুয়ালটা পাই, কিন্তু এই যে শিক্ষাগত পরিসরে যে এই বিপর্যয়, তা শুধুমাত্র ওই 25,000 চাকরি প্রার্থীর মধ্যে নয়, যা শিক্ষকদের মধ্যে নয়, তা পড়েছে যারা সত্যিকারের একটা মানে নিরপেক্ষ বলতে গেলে ব্যক্তিগত মত, এর মধ্যেও প্রচুর যোগ্য যারা ডিজার্ভ করে তাদের উপরে, এবং যারা আমরা রাস্তায় আছি তাদের উপরে। কিন্তু তাদের কি উচিত নয় নামগুলো বলে দেওয়া? মানে কারা টাকাটা খেলো? একদম মঙ্গল গ্রহের মানুষের সাথে খেয়ে যায়নি, সেই জায়গায় আসছে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কাশ্মীর, কন্যাকুমারী কেউ এসে খেয়ে যায়নি। শুধু টাকা না, আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যম যারা প্রথম থেকে আছে, এর জন্য কৃতজ্ঞতা, যে আপনারা দেখিয়েছেন কিভাবে ওএমআর শিট, বিভিন্ন লিঙ্কম্যান তারা টাকা সংগ্রহ করেছে, বিভিন্ন লিস্ট। আমরা বারংবার বলেছি, আপনি যেটা বলছিলেন না ময়ূকদা, হ্যাঁ, হিউমিলিয়েশন আমরা আজও শুনি, আমাদেরকে খিল্লি ওড়ানো হয়, আমাদেরকে হিউমিলিয়েশন। শুধু আপনার নিশ্চয়ই পরিবার আছে, আপনার নিশ্চয়ই সংসার আছে। শুধু তা না, বলতে দিন, পরিবার বলে শুধু তা না, বলা হয় যে আমরা কি আদৌ যোগ্য? বলবে তো, কারণ তারা জেনে নিয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাই একমাত্র বর্তমানের পরিচয়। একটু আগে দেখাচ্ছিলেন না একটা প্রতিবেদনে মুখ্যমন্ত্রী কি বলছেন, বেআইনি অর্ডার। বলবেন তো, কারণ আইনের শাসন চলে, এখানে তো শাসকের আইন চলছে। আপনাদের এভাবে অপমান ফেস করতে আজও হয়। তাহলে আমাদের সামাজিকভাবে শেষ করলেন, আমাদের অর্থনৈতিকভাবে শেষ করলেন, সর্বোপরি সমাজ এই পশ্চিম বাংলাকে ধ্বংস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে এরকম কিছু হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন না? আমাদের এই সমস্ত দাবি দেওয়া কোনো রাজনৈতিক নেত্রীর কাছে নয়, মুখ্যমন্ত্রী সর্বোচ্চ প্রধান। আপনি বলছেন যে আপনি শেষ পর্যন্ত লড়াই করবেন, বেশ, তাহলে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা রাস্তায় পড়ে থাকবে, এই আপনার নৈতিক মানদণ্ড? আপনি সেই চেয়ারটার এই মান দিচ্ছেন? আজকে স্বাধীনোত্তর ভারতবর্ষে আমাদের অন্তত জানা নেই বর্তমান সিস্টেমে আমাদেরকে পুরো এক কথায় মেরে ফেলার জোগাড়। কেন বলুন তো? আমাদের শুধু আর্থিকভাবে না, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, তারপরেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে যে কি বলছেন, যারা এর আগে উনি বলেছেন কোট আনকোট কারোর চাকরি খাবেন না, কাদের উদ্দেশ্যে বলেছিলেন? যারা এই মুখ্যমন্ত্রী দিদি, আমি আপনাকে একটু থামাবো। মুখ্যমন্ত্রী, আমি যখন এই রায়টি হয় তার ঠিক পরেই
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী, ওনাকেও কি ভাষায় আক্রমণ করেছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে ধরে ধরে এটা আতঙ্কের বিষয়, আবারও বলছি এটা আতঙ্কের বিষয়। একেই বাংলায় চাকরি নেই, বাংলায় শিল্প নেই, বাংলায় একটা সেক্টর 5-এর পর সেক্টর 6, 7, 8, 9 আসে না। শিলিগুড়ি বা মন্দারমণি বা মাথা ভাঙাতে একটা সার্ভিস সেক্টর হয় না, ন্যানো গাড়ির কারখানা এখানে হয় না, সেখানে আরও 25,000 বেকার, 26,000 বেকার। কেউ চায় না, কেউ চায় না, বিশ্বাস করুন। কিন্তু মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে দায়ী এই গোটা পরিস্থিতিটার জন্য। কারণ আজ যে জিনিসটা হলো দিদি আপনাদের সাথে, আমি একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি স্টুডিওতে চাকরি প্রার্থীরা আপনাদের মতনই ছিলেন, অভিজিৎ গাঙ্গুলি ছিলেন তমলুকে, এবং আমি আপনাদের সাথে গান্ধী মূর্তি এবং মাতঙ্গিনী মূর্তির একেবারে পাদদেশে দাঁড়িয়ে যে কথোপকথন করেছি, এবং উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কাদের চিন্তা পাওয়ার কথা নেই এবং কাদের ভয় পাওয়ার কথা, এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন অবিলম্বে পদত্যাগ করার কথা। একবার দেখে নেব। অভিজিৎ বাবু, আমি ময়ূক বলছি, রিপাবলিক বাংলা থেকে। শুনতে পাচ্ছেন অভিজিৎ বাবু? আজকে দিন বলবেন না, আজকে নতুন লড়াইয়ের দিন না, আজকে হতাশার দিন, হাহাকার পড়ে যাচ্ছে অনেক জায়গাতে। না, আমি খুশি টুশি এসব উল্লেখ করব না। এটা অত্যন্ত একটা দুঃখ যন্ত্রণার দিন যে যোগ্য প্রার্থীদের এতদিন ধরে অপেক্ষা করিয়ে রাখা হলো, এবং আমি অনুভব করছি যে এই নির্লজ্জ জোচ্চোর সরকার, মমতা ব্যানার্জির সরকার, রায়ের পরে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে। যদিও তাদের যাওয়া উচিত নয়, তাদের এক্ষুনি এই রায় ইমপ্লিমেন্ট করে পুনর্মূল্যায়ন করা উচিত। কারণ তারা এটা করতে চাইছেন না, আদালতের আদেশ মান্য করে করা উচিত। তারা এটা করতে চাইছেন না কারণ তারা অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়ে বহু টাকা কামিয়েছেন, এবং সেই জন্য আমি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছি। অভিজিৎ বাবু, যদি আপনি আমাকে শুনতে পান, একটা প্রশ্ন এখানকারও যারা বসে রয়েছেন তাদের, যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা হয়তো 2016 সালে টাকা পয়সা দেয়নি, তাদেরও তো চাকরিটা গেল, এবং তাদের যে নতুন করে প্যানেল হচ্ছে, সেখানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তো একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হলো। আমি চাকরি পেয়েছি কিন্তু আমি কোনো টাকা পয়সা দিইনি, আমি মেধাবী, আমি পড়াশোনা করেছি। প্যানেল নয়, প্যানেল নয়, প্যানেল আমি বলছি প্যানেলের আগে আসে পুনর্মূল্যায়নের প্রশ্ন। যারা যোগ্য প্রার্থী, পুনর্মূল্যায়নে তাদের একই নম্বর থাকবে। যারা অযোগ্য, যারা 12 পেয়ে 52 বা 72-এর চেয়ে বেশি দেখানো হয়েছে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে, তাদের চাকরিটাই যাবে। অভিজিৎবাবু, এই মুহূর্তে স্টুডিওতেও আমাদের সঙ্গে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করতে চান। আপনি যদি একবার তাদের প্রশ্ন শোনেন, সন্তু একবার যদি তাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেন। একদমই, মৌসুমী রয়েছে। আমি একটা কথা বলতে চাই যে যারা করাপ্টেড তাদের তো আমার মনে হয় যে যখন কোশ্চেনটা ওএমআর-শিটে যখন, যদি এটা আমার মনে হচ্ছে যে ওএমআর-শিটটা যে আমাদের 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল তখন একটা কালির একটা প্রিন্ট আছে, আর যারা পরে ওই ওএমআর-শিটটাকে ফুলফিল করেছে তখন একটা কালির, এটা আমার মনে হয় এটা ওই ফরেন্সিক একটা রিপোর্ট থাকে। মানে আমি এই চুরিটা এতই প্রকট যে এটা ধরা পড়ে গেছে। দয়া করে আমাকে শেষ করতে দিন আমার কথাটা। এই জোচ্চুরিটা এতই প্রকট যে এটা ধরা পড়ে গেছে, এবং এর জন্য কোনো ফরেন্সিক তদন্তের প্রয়োজন পড়ছে না বলে আমি মনে করি।